নমস্কার। খবরদার কথা নয়। গতকালের ঘটনা আপনারা সব জেনে গিয়েছেন। কাশ্মীর উপত্যকার যে পহেলগাঁও তার নিকটবর্তী যে বৈশারণ উপত্যকায় যে ঘটনা ঘটেছে তা নিন্দা করার ভাষা আমাদের নেই। এই ধরনের ঘটনা বারবার যদি হয় তাহলে যে কোনো রাষ্ট্রের তার প্রতিবেশী রাষ্ট্রের ওপর অভিযোগ দায়ের করা অবশ্যই কৃতকর্তব্য। আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ইন্ধন রয়েছে এই অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু সাধারণ মানুষ এই অভিযোগ কতটা গুরুত্ব দেবে? সাধারণ মানুষ পর্যটনের টানেই সেখানে যান এবং এই পর্যটন পার্টিকুলারলি এই জায়গাটাতে বৈশারণ উপত্যকাতে 2018 থেকে মাঝে একটু কমেছিল। 2020-21-এ 20তে 34,70,000 মতো মানুষ গিয়েছিলেন এবং 2018 থেকে যদি ধরি তাহলে 2018-তে ছিল 1,70,000 মানুষ এই পর্যটন কেন্দ্রে গিয়েছিলেন। সর্বশেষ 2024-এর যা হিসেব পেয়েছি তাতে দেখা যাচ্ছে 2,30,000 মানুষ সেখানে গিয়েছিলেন। তারা কেন যান? এই জায়গাটা তাদের টানে। কাশ্মীরের উপত্যকার এই অংশটা শুধু নয়, কাশ্মীর উপত্যকাটাই প্রকৃতির যে সৌন্দর্যের সর্বোচ্চ রূপ সেখানে দেখতে মানুষ যান। তাদের উপর এমন নৃশংস আক্রমণ, সবচেয়ে বড় কথা কাপুরুষোচিত আক্রমণ, একে বিপ্লব বলি না, একে ডাকাতি বলবো নাকি খুন খারাপি করার জন্যই এই জেহাদি শব্দটা ব্যবহার করা হয়? জেহাদি শব্দটার কিন্তু অনেক রকম অর্থ হয়। এরা খুনি, এরা সন্ত্রাসবাদী, এরা শুধু মানুষ খুন করতে জানে। যেভাবেই বলা হোক না কেন, ধর্ম যাচাই করে করে খুন করার যে সমস্ত একটা ন্যারেটিভ করার চেষ্টা হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু এদের প্রথম পরিচয় হচ্ছে এরা খুনি, এরা সন্ত্রাসবাদী, এরা কোনো আন্দোলনের জন্য আসেনি, এরা মানুষ খুন করতে এসেছে। এই পৃথিবীতে তাদের জায়গা নেই, স্পষ্ট করেই বললাম। এখন ভারত সরকার কি করবেন না করবেন তা আমাদের আলোচনায় আসবে, আমরা এই নিয়েই আজকে আলোচনা করব। আমাদের দীর্ঘদিনের সাথী এবং আমরা যখনই ডাকি তাকে পাই, শ্রী প্রদীপ্তা রায় আমার বাঁ দিকে বসেছেন। উনি অসাধারণ বলেন, যখনই বলেছি উনি এসেছেন, কথা বলেছেন। প্রদীপ্তা সরাসরি যদি যাই, পুলওয়ামা ঘটনার পরে 2019-এর ঘটনার পরে এটাই বৃহত্তম ঘটনা, নিরীহ মানুষের উপরে আক্রমণ। এবং আশ্চর্যজনক হলেও এই বিষয়টা কাশ্মীর উপত্যকাকে কেন্দ্র করেই হচ্ছে, এই ন্যারেটিভ চালানোর যদি চেষ্টা হয় অনেকাংশ হয়তো সত্য। এই মুহূর্তে এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? পুলওয়ামার পরে আজকে প্রায় 6 বছর পরে এই ঘটনাটা ঘটলো। কিন্তু যে কোনো ঘটনা ঘটার বিভিন্ন কারণগুলি যখন আমরা বিশ্লেষণ করি, তার মধ্যে একটা অন্যতম বিশ্লেষণ প্রক্রিয়া একটা অন্যতম অংশ হচ্ছে কাদের লাভ হচ্ছে, এই ঘটনার ডিভিডেন্ড কারা তুলছে। ডিভিডেন্ড কারা তুলছে তার উপরে কিন্তু আমরা হিসেব করতে পারি আসলে এই ঘটনাগুলো কিভাবে ঘটে যাচ্ছে, বারবার কেন ঘটছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তো মানুষের ক্ষতি, মানুষই তো ভিকটিম হয়, মানুষ তো সবসময় হয়। সারা পৃথিবী জুড়ে যে সন্ত্রাসবাদ চলছে, যে যুদ্ধ চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হতে পারে, ইসলামিক সন্ত্রাসবাদ হতে পারে, বর্ণভিত্তিক সন্ত্রাসবাদ হতে পারে, জাতিভিত্তিক সন্ত্রাসবাদ হতে পারে। এই যে সন্ত্রাসবাদ সারা পৃথিবীতে চলছে, তার ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ, নারী, শিশুরা। এখানে অনেক পুরুষ দেখলাম নিহত হয়েছেন, মহিলা এবং শিশুদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই সাধারণ মানুষরাই পৃথিবীর সব জায়গাতে ভিকটিম হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ফায়দার জন্য, শাসক এবং শাসক পক্ষের এবং তাদেরই অংশ হিসেবে সন্ত্রাসবাদীদের।
এবং এখানে এই পুলওয়ামার ক্ষেত্রে আমরা দেখেছি ডিভিডেন্ড কারা তুলেছে শেষ পর্যন্ত, কারা রাজনৈতিক ফায়দা তুলেছে। আজকে এই ঘটনার পরে দেখা যাবে যে কারা রাজনৈতিক ফায়দা তুলছে। কারণ এই যে হত্যাকাণ্ড হলো তার ফলে কিন্তু কাশ্মীরিদের সবচেয়ে বেশি ক্ষতি হলো। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি অপূরণীয়। তার পাশাপাশি কিন্তু কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষ যাদের জীবন জীবিকা নির্ভর করছে ট্যুরিজমের উপরে, এই সারা ভারত এবং বিদেশ থেকে যে ভ্রমণার্থীরা আসেন তাদের যে খরচা হয় তার উপর ভিত্তি করে তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সেই জায়গা কিন্তু কাশ্মীরের যে পর্যটন শিল্প সেটা কিন্তু একটা বিরাটভাবে আঘাতপ্রাপ্ত হলো একদম পুরো। এবং কাশ্মীরদের চাইতে ক্ষতি কিন্তু এটাতে অন্য কারোর বেশি হয়নি। ফলে এই ক্ষতিটা তাদের অনেক দিন ধরে হচ্ছে, ক্ষতি হচ্ছিল। এখন আবার গত কয়েক বছরে যখন আবার পুনরুজ্জীবিত হয়েছিল এই পর্যটন শিল্প, এখন এই ঘটনার পরে কিন্তু অন্তত কয়েক বছর মনে হয় পর্যটন শিল্প পিছিয়ে গেছে। এবং তার জন্য সবচেয়ে বেশি হাহাকার কিন্তু হচ্ছে কাশ্মীরিদের। এবং কাশ্মীরিরা, সাধারণ কাশ্মীরিরা যেহেতু তাদের অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভর করছে এই পর্যটন শিল্পের উপর, ফলে তারা কিন্তু কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারে না, ওরা করছেও না। তারা প্রতিবাদ করছে, প্রতিবাদ মিছিল করছে। ফলে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বর্তমানে, সেই ন্যারেটিভ যেটা হচ্ছে হিন্দু মুসলিম ন্যারেটিভটা আবার তৈরি করা হচ্ছে। আপামর কাশ্মীরি মানুষের সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই একদম, এবং আপামর ভারতবাসীর সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা বিশেষ রাজনৈতিক ফায়দা তোলার জন্য কালকে ঘটনাটা অব্যবহিত পর থেকেই কিন্তু হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি হয়ে গেছে এবং প্রবল হিন্দুত্ববাদী রাজনীতির কিন্তু প্রবাহ অন্তত সোশ্যাল মিডিয়াতে হোক, ইলেকট্রনিক মিডিয়াতে হোক শুরু হয়ে গেছে। কিন্তু এটা ঠিক না, সেটা অবশ্যই ঠিক না, কিন্তু ঠিক না হলেও সেটা ঘটছে। এবং আমার সবচেয়ে একটা জিনিসই বারবার প্রশ্ন উঠে যায় যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, এই ঘটনাগুলি বারবার এদেশে হিন্দুত্ববাদী রাজনীতিকে অক্সিজেন দিচ্ছে কেন? তাহলে কি পাকিস্তান রাষ্ট্রটি ভারতের সরকারে হিন্দুত্ববাদীদের আসীন রাখতে আগ্রহী? কারণ গত ইলেকশনের আগে 19-এর আগেও সেই ঘটনাটা ঘটেছিল এবং তার ডিভিডেন্ড কারা তুলেছে আমরা জানি। আজকে পুলওয়ামার পরে অব্যবহিত পরে এই ডিভিডেন্ড তোলার চেষ্টা কারা করছে এবং কি ন্যারেটিভ তৈরি করে চেষ্টা করছে এটা তোলার, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেনাপ্রধান পাকিস্তানের যে আপনার কথার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গত সপ্তাহে একটা বিবৃতি দিয়েছেন যে কাশ্মীর আমাদের ইসলামাবাদের মাথা থেকে হৃৎপিণ্ডের যে রক্ত বহনকারী বড় তিনটি শিয়া সেখানে অবস্থান করছে, যেটাকে উনি শব্দটা ব্যবহার করেছেন জুগুলার ভেইন। এটা বলার পরে যে এই শব্দটাই তো আসলে উস্কানিমূলক। এটা হওয়ার পরে উগ্রপন্থীদের কি উৎসাহিত করেছে বলে আপনার মনে হয়? পাকিস্তানে তো আসলে তিনটে প্যারালাল সরকার চলে। একটা হচ্ছে মানে পলিটিক্যাল ইলেকশনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়, আরেকটা হচ্ছে সেনাবাহিনী, আরেকটা হচ্ছে তার গুপ্তচর সংস্থা ISI। তিনটে প্যারালাল কাঠামো কিন্তু পাকিস্তানে সবসময় চলতে থাকে। এবং পাকিস্তান যে সন্ত্রাসবাদকে যে মদদ দেয় সেটা মূলত ISI এর মধ্য দিয়ে মদদ দেয় এবং সেনাবাহিনী তাতে সহায়তা করে থাকে। এবং সেখানে সরকারের ভূমিকা কতটা থাকে সেটা একটা প্রশ্নচিহ্ন অবশ্যই আছে, বা সরকারের আদৌ কিছু সেক্ষেত্রে করার আছে কিনা। ভারত রাষ্ট্রের ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। ভারত রাষ্ট্রের ক্ষেত্রে সরকারি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে, মানে সরকারের যে রাজনৈতিক দল সরকারে আসীন হয় তারাই কার্যত সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে, বা বিভিন্ন যে গুপ্তচর সংস্থা ইন্টেলিজেন্স যে কাজ করে ঘরে দেশে এবং বিদেশে তাকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু পাকিস্তানের সেই নিয়ন্ত্রণ নেই। ফলে সেনাবাহিনী যা বলছে সেটা হয়তো সরকারের বক্তব্য হতে পারে, নাও হতে পারে। তো এই অবস্থায় সেনাবাহিনী যে বিশেষভাবে যে এই সন্ত্রাসবাদকে যে মদদ দিচ্ছে সেটা তো সবসময় পরিষ্কার, প্রকাশ্যে কোনো রাষ্ট্র স্বীকার করে না আমরা সন্ত্রাসবাদীদের মদদ দিই, কিন্তু কার্যত কিন্তু সেটাই ঘটে। যেমন বিদেশমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন কালকে, উনি বলেছেন যে তাতে পাকিস্তানের হাত নেই, কারণ পহেলগাঁও যে অঞ্চলটি সেটি অনেকটাই ভেতরে, সেটা সীমান্তে LOCর কাছাকাছি নয়, LOC থেকে অনেক ভেতরে, এত ভিতরে গিয়ে তাদের কাজ করার কোনো ব্যাপার নেই। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে উনি যেটা বলেছেন যে আমরা তো বলি যে সিভিলিয়ানদের অ্যাটাক না করতে, সিভিলিয়ানদের অ্যাটাক না করার নির্দেশ মানে কি? তাহলে কাকে করার জন্য নির্দেশ আছে, কাকে করার জন্য নির্দেশ আছে? ফলে এর কথার মধ্যে কিন্তু বেরিয়ে আসে যে একটা ভূমিকা এদের আছে এই সন্ত্রাসবাদীদের কার্যকলাপের ক্ষেত্রে। এছাড়াও উনি যেটা বলার নিজের মানে ঝোল নিজের পক্ষে টানার জন্য উনি বলেছেন যে ভারতের নিজস্ব সমস্যা আছে। মণিপুরের কথা উল্লেখ করেছেন, নাগাল্যান্ডের কথা উল্লেখ করেন, বিভিন্ন জায়গার কথা উল্লেখ করে উনি কথাটা বলেছেন। আসলে কি উনি খুব মানে এই যে অনেক ক্ষেত্রে কায়দা করে স্বীকারই করে নিলেন যে এই পার্টিকুলারলি পেহেলগাঁওয়ের ঘটনাটার পেছনে তাদের মদত রয়েছে? এখন কথা হচ্ছে যে
প্রতিটি রাষ্ট্রই তার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেমন ভারতের আছে, পাকিস্তানে আইএসআই আছে, সিআইএ আছে, কেজিবি আছে। এরা কি কাজ করে? এরা তো বিদেশে নিজেদের মানে কাজকর্ম করার জন্য তারা নিয়োজিত। তো ফলে প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব কিছু ইন্টেলিজেন্স প্রত্যেক জায়গাতেই থাকে এবং কিছু না কিছু অন্য দেশের অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ খবর সংগ্রহের প্রক্রিয়া থাকে। এটা হচ্ছে ওপেন সিক্রেট। তো এরকম ভারতেরও আছে, পাকিস্তানেরও আছে। এখন কথা হচ্ছে সেই মানে অ্যানালিসিস উইং বা সেই ইন্টেলিজেন্সকে কিভাবে কাজে লাগাবে, সেটা হচ্ছে বিষয়। ইন্টেলিজেন্স খবর সংগ্রহ করে, অ্যাকশনের ব্যাপারটা থাকে হচ্ছে বিভিন্ন মাধ্যমে তার অ্যাকশন নেই। কখনো বর্ডারে মানে আনরেস্ট তৈরি হয়, কখনো আবার এই ধরনের সন্ত্রাসবাদীদের মানে ইনজেক্ট করে দেওয়া হয়, এই সমস্ত ঘটনাগুলি করা হয়। তো পাকিস্তানের ক্ষেত্রে যেটা হচ্ছে, পাকিস্তান অত বড় রাষ্ট্র নয়, অত ক্ষমতা পাকিস্তানের নেই যে সারা ভারতবর্ষ জুড়ে তার ইন্টেলিজেন্সকে সে কাজে লাগাতে পারবে। কিন্তু এরপরও কি হচ্ছে, যেহেতু রাষ্ট্রের একটা যে বৈদেশিক নীতি থাকে, সেই বৈদেশিক নীতির অংশ হিসেবেই এই কাজকর্মগুলি করে থাকে, তাহলে পাকিস্তান অবধারিত এই কাজগুলি করার চেষ্টা চালাবেই। কতটুকু সফল হয় কি সফল হয় না সেটা তাদের ব্যাপার। এবং এই যে কাজগুলো হচ্ছে তাতে বিভিন্ন রাষ্ট্রের সম্মিলিত মদত থাকার সম্ভাবনা থাকে। যেমন মণিপুরে যে ঘটনাটা ঘটছে, মণিপুরের মানুষের নিজস্ব যেমন কিছু ক্রিয়া মানে প্রতিক্রিয়া আছে, তার পাশাপাশি বহির্বিশ্বের যে অন্যান্য রাষ্ট্রগুলিরও সম্মিলিত মদত থাকে, কখনো কখনো সম্মিলিত স্বার্থ সেখানে কাজ করে। পাকিস্তানের স্বার্থ কিন্তু চীনের স্বার্থের সঙ্গে অনেকটাই যুক্ত, এককালে আমেরিকার স্বার্থের সঙ্গে যুক্ত ছিল, এখনো যে যুক্ত নয় সেটা আমরা বলতে পারি না। ফলে পাকিস্তানকে সামনে রেখে, পাকিস্তান এত বড় শক্তিশালী রাষ্ট্র নয়, অন্তত ভারতের তুলনায়, ভারত রাষ্ট্র তুলনামূলক অনেক বেশি শক্তিশালী। ফলে শুধুমাত্র তার অভ্যন্তরীণ শক্তির মধ্য দিয়ে সে ভারত রাষ্ট্রকে টেক্কা দেবে এরকম অবস্থা তার নেই। ফলে সেখানে অন্য রাষ্ট্রের সহায়তা, বৃহৎ রাষ্ট্রের সহায়তা কিন্তু তার দরকার লাগবেই। এবং পাকিস্তান কিন্তু সামরিক যে বিভিন্ন যে সরবরাহ, সেটা সম্পূর্ণ নির্ভর করতে হয় এখনো কিন্তু আমেরিকার উপর অনেকটাই নির্ভর করতে হয়, শুধু চীনের নয়। আমরা চীনকে সামনে দেখি, কারণ চীন প্রত্যক্ষভাবে অনেক ক্ষেত্রে পাকিস্তানের কার্যাবলীতে হস্তক্ষেপ করছে বলে। তো এখন কথা হচ্ছে যে এই যে বিভিন্ন যে বক্তব্য বিদেশমন্ত্রী রেখেছেন বাংলাদেশ পাকিস্তানের, এই বক্তব্যের পেছনে একটা বিষয়, এই বক্তব্য অ্যানালিস্ট আমরা বুঝতে পারি যে ভারতের অভ্যন্তরীণ যে সমস্ত কার্যাবলী ঘটছে সেখানে তাদের একটা মানে সমস্ত কিছুই এদের জ্ঞাতসারে হচ্ছে। সেখানে তারা কতটা ভূমিকা রাখছে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল নয়, তারা যে তার সম্পর্কে ওয়াকিবহাল এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদম। ভারতের বিদেশ মন্ত্রক থেকে তার তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, এই প্রতিবাদ যথেষ্ট জুৎসই প্রতিবাদ ছিল এবং এই প্রতিবাদের পরে পাকিস্তান তার প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রতিক্রিয়া জানানোর আগেই এই ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। কিন্তু একটা বিষয় জানতে চাই যে ধরুন মুম্বাই 26/11 মুম্বাইয়ের ঘটনা, পুলওয়ামার ঘটনা, এর মাঝেও পুঞ্চ, অনন্তনাগ, এই সমস্ত জায়গায় অনেক কটা ঘটনা পরপর হয়েছে। এই যে ঘটনাগুলি যখন ঘটে যাওয়ার পরে আস্তে 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 ব্যাপারটা থিতু হয়ে যায়, আবার একটা ঘটনা ঘটে। এই যে শুধুমাত্র সীমান্ত সমস্যা, ওপার থেকেই এইগুলি বলা হচ্ছে, এরপর একটা বিবৃতি হবে ওপার থেকে হয়েছে, কিন্তু ওই ওপার থেকে এগুলি বন্ধ করার প্রক্রিয়া আমাদের সরকারি বা কতটুকু নিতে পারছেন? প্রথম কথা হচ্ছে, যদি রাজনীতিটা চালাতে হয় তাহলে গুলি চালানোর জন্য একটা চাঁদমারি সবসময় দরকার হয়। যদি সীমান্তের সমস্ত সমস্যা নিরসন হয়ে যায়, যদি ধরুন ধর্মভিত্তিক, জাতিভিত্তিক যে সমস্যা ভারতবর্ষে জিয়ে রাখা হচ্ছে তার যদি সমাধান হয়ে যায়, তাহলে তার ভিত্তিতে যে রাজনীতি করছে যারা, তাদের কিন্তু রাজনীতিটাই থাকে না। ধরুন ভারত পাকিস্তান যে স্থিতাবস্থা এসে যায়, সেখানে যদি বন্ধু বন্ধু যদি হয়ে যায়, ভাই ভাই যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটা রাজনৈতিক ন্যারেটিভ যে তৈরি করা হয়েছে সেটাও কিন্তু আর থাকবে না। ফলে কখনই পুরো মাত্রায় এটা মানে নিরসন হবে না এই সমস্যার, এটা আমরা বলতে পারি। অন্তত বর্তমানে যে রাজনীতি চলছে, বর্তমানে যে রাজনৈতিক আধিপত্য চলছে, সেই আধিপত্যবাদী যে রাজনীতি চলছে সেটাকে জিয়ে রাখার জন্য আসলে এই সমস্যাটাকেও কিন্তু জিয়ে রাখতে হবে। সীমান্তের সমস্যাগুলিও কিন্তু তার জন্য সমাধান হচ্ছে না প্রকৃত অর্থে, এবং সেটা এই জন্যই চলছে। না হলে কি হচ্ছে যে আজকে আমরা বারবার শুনতে পাচ্ছি, যেমন এই যে কাশ্মীর সীমান্তে যেটা হচ্ছে, সেখানে এলওসি বরাবর এমন টাইট সিকিউরিটি তৈরি করা হয়েছে, 4 লক্ষর উপর সেখানে মিলিটারি এবং প্যারামিলিটারি ফোর্স এখন ডেপ্লয়েড আছে। 2 লক্ষর কাছাকাছি হচ্ছে আর্মি এবং 2 লক্ষর কাছাকাছি হচ্ছে বিএসএফ, সিআরপিএফ, অর্থাৎ সমস্ত সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেখানে নিয়োজিত আছে। প্রতি 50 মিটার হোক বা 100 মিটার হোক বাদে বাদে হচ্ছে সিকিউরিটি পার্সোনালস সেখানে ডিউটি দিচ্ছে। তো এরকম সীমান্তের আরও ভেতরেও এত কড়াকড়ি সত্ত্বেও, এত টাইট সিকিউরিটি সিস্টেম চলার সত্ত্বেও কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে, সেটার জন্য তো প্রশ্নচিহ্ন আছে। কোথায় লেকিং, মানে কোথায় সেখানে ঘাটতিটা আছে, ঘাটতিটা কতটা মানে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত,
দুর্বলতা ঘটিত, নাকি ইচ্ছে করে সেই ঘাটতিটা কখনো কখনো রাখা হয়, এই বিষয়গুলি প্রশ্নচিহ্নগুলি বারবার উঠে আসে এবং এই ধরনের ঘটনার পরে কিন্তু সেগুলো আরো বেশি বেশি করে উঠে আসে। একদম, আপনি যেটা বলেছেন সেটা তো, সেই প্রশ্ন তো আমাদের চিহ্নিত হলোই। পাশাপাশি যে জিনিসটা বলতে, প্রায় 1000 থেকে 1500 মানুষ কালকে ছিলেন ওই জায়গায়। যারা যারা আহত হয়েছেন বা পরিবারের যে সমস্ত পরিবারে নিহত হয়েছেন, সেই সব পরিবারের যাদের বক্তব্য মোটামুটি উঠে এসেছে, তারা কিন্তু কোনো নিরাপত্তা বাহিনীকে সেখানে দেখতে পাননি। কারণ যে জায়গাটা দিয়ে যেতে হয় সেখানে বড় গাড়ি যেতে পারে, ঘটনাটা তা না, হয় হেঁটে যেতে হবে অথবা ঘোড়ায় চেড়ে যেতে হয়। এর ভেতরে ওই যাকে পনি বলা হয় স্থানীয়ভাবে, এই পনি যিনি চালান, এই একজন কিন্তু প্রথমেই মারা যান। তার নাম হচ্ছে সৈয়দ আদিল হোসেন শাহ। সে, কেউ কেউ বলছেন, আমার এক বন্ধু, সাংবাদিক বন্ধু, তার সঙ্গে কথা হচ্ছিল দুপুরবেলা, উনি বললেন যে এই সৈয়দ আদিল হোসেন শাহ, ওই নামটা আমাকে বলে, ও এখন নতুন একটা গপ্প ছড়ানো হচ্ছে, ও নাকি উগ্রপন্থীদের সঙ্গে লড়াই করার বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, ইত্যাদি ইত্যাদি। ঘটনাটা তা না, ও ওখানে আসার সঙ্গে সঙ্গেই গুলি করবে, এই ব্রাশ ফায়ার শুরু হয়ে যায়, এই গুলিতেই সে নিহত হয়। যে জায়গাটা আমি জানতে চাইছি, আমাদের সময় শেষ হয়ে আসছে, যে এই মুহূর্তে এই যে ঘটনা, আমরা প্রত্যেকবার পুলওয়ামার পরেও দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা আর্ম ফোর্সকে ছুট দিয়ে দিয়েছি। কালকের ঘটনার পরও প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ভয়ঙ্কর আমরা ব্যবস্থা নেব। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকেই ছুটে গিয়েছেন ওখানে। সমস্ত দেশ একটা জায়গায় চলে এসেছে এই মুহূর্তে, সমস্ত রাজনৈতিক বিরোধিতা ভুলে সবাই একটা ব্যবস্থার জন্য চাইছে। কি ধরনের ব্যবস্থা নিলে পরে এই বিষয়টাকে আটকানো যাবে বলে মনে হয়? পুলওয়ামার ঘটার অব্যবহিত পরে কি কোনো সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল? কিছু জানি তদন্তও হয়নি কোনো। তো এখন কথা হচ্ছে যে এ ধরনের ঘটনাগুলি ঘটার পরে কিন্তু সর্বদলীয় বৈঠক সাধারণত ডাকা হচ্ছে না, আগেও হয়নি, এবারও হবে কিনা সন্দেহ আছে। অর্থাৎ সরকার এককভাবে, অর্থাৎ সরকারে আসীন রাজনৈতিক দল এককভাবে সমস্যাটা সমাধান করতে চাইছে। কারণ কেন করতে চাইছে? তখনই তো প্রশ্নটা আসবে যে আসলে কার স্বার্থ নিহিত আছে কোন ঘটনার পেছনে। কারণ এখানে বারবার যদি বলা হয় যে এটা রাষ্ট্রের সমস্যা এবং তাতে দলমত নির্বিশেষে সবাই এই সমস্যার শরিক এবং এই সমস্যার সমাধানের জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিন্তু চেষ্টাটা কিন্তু হচ্ছে সরকার এবং সরকার নিয়ন্ত্রিত যে বিভিন্ন রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলোকে ব্যবহার করে বা মিলিটারি ফোর্স বা এগুলিকে ব্যবহার করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তো কতটা সত্যিকারের চেষ্টা হচ্ছে এবং কতটা সমাধান হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে সেটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা যদি আমরা শুধুমাত্র দেখি তাহলে তো হবে না। কারণ এই ঘটনার পরে যদি শুধুমাত্র আইন শৃঙ্খলাজনিত বিষয় থাকতো, সন্ত্রাসবাদ বিরোধী শুধু বিষয়টা যদি থাকতো, তাহলে এরকম হচ্ছে না। ইসলামিক সন্ত্রাসবাদ, ধর্মীয় সন্ত্রাসবাদে কিন্তু এটা ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে এবং এই ইসলামিক সন্ত্রাসবাদের ন্যারেটিভ যত বেশি তৈরি হবে ততই কিন্তু আসলে হিন্দুত্ববাদী রাজনীতি অনেক বেশি জ্বালানি সংগ্রহ করবে এবং বর্তমানে ভারতবর্ষের যে অন্যান্য যে সমস্যাগুলি আছে সেগুলি থেকে আপাতত কয়েক মাসের জন্য কিন্তু আমরা বিযুক্ত হয়ে এখন এই ধর্মীয় সন্ত্রাসবাদের দিকে আমরা যাব। এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে বিরোধীদের ভূমিকার ক্ষেত্রেও কিন্তু সেখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। আজকে বারবার কি হচ্ছে, যখন হিন্দুত্ববাদীরা যখন হিন্দু রাষ্ট্রের কথা বলছে বা হিন্দুত্ববাদী চিন্তাধারার প্রসার করার চেষ্টা করছে, তখন পাল্টা কিন্তু যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু হিন্দুত্ববাদের পাশাপাশি ইসলামিক সন্ত্রাসবাদকেও কিন্তু সেভাবে সামনে আনা হচ্ছে না। সন্ত্রাসবাদ যদি হয় তাহলে হিন্দু ইসলাম নির্বিশেষে সমস্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সমস্ত মৌলবাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু এই ন্যারেটিভটা তোলাতে অনেক বেশি সুবিধা হয়ে যাচ্ছে। আজকে কিন্তু বারবার সোশ্যাল মিডিয়াতে হোক, বিভিন্ন মিডিয়াতে হোক, কিন্তু বারবার বলা হচ্ছে সেকো মাকুরা কই, এরকম একটা আওয়াজ তুলে দেওয়া হচ্ছে। ব্যাপারটা যেমন এখন এই যে ঠিকাটা এরা পুরোপুরি নিয়ে নিয়েছে এবং এই ঘটনার পরে এখন হয়ে গেছে এখন দেশটাকে হিন্দু রাষ্ট্র না করলে তার কোনো সমাধান হবে না। কিন্তু বাস্তবে তো তা নয়। 6-7 জন টেররিস্ট এসে একটা অ্যাটাক করেছে, কিন্তু আপামর কাশ্মীরি তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভারতবর্ষের যে 15% হিন্দু আছে অধিকাংশই তার বিরোধিতা করছে, সবাই বিরোধিতা করছে। কিন্তু এরকম ভাবে দাঁড়াচ্ছে পুরোটা হিন্দু মুসলিম যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে এবং ইচ্ছে করে সেটা তৈরি করা হচ্ছে। এবং এই তৈরি করার সুযোগটার ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে কি,
যে বিরোধীদের যে ভূমিকা সেটাও কিন্তু আসলে সমালোচনার ঊর্ধ্বে নয়। বিরোধীরা যদি সত্যিকারের যদি সমস্ত মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হতো তাহলে কিন্তু তারা এই জমিটা পেত না, এই যে হিন্দুত্বের ঠিকাদারিটা কিন্তু তারা নিতে পারতো না। কারণ যেহেতু বিরোধীরা শুধুমাত্র ওই হিন্দুত্ববাদকে অ্যাটাক করছে রাজনৈতিক কারণে, কিন্তু ইসলামিক মৌলবাদকে কিন্তু সঙ্গে সঙ্গে সমান পরিমাণে অ্যাটাক করতে লাগবে, এবং দুটো যদি অ্যাটাক করা হয় তাহলে কিন্তু সামগ্রিকভাবে মৌলবাদের বিরুদ্ধে কিন্তু মানুষকে সংগঠিত করা যাবে। তখন কিন্তু এইভাবে আর বিভাজনের রাজনীতি করার সুযোগ থাকতো না। আজকে আমাদের এই ঘটনার পর একটা বড় কাজ হচ্ছে বিভাজনের রাজনীতিকে প্রতিহত করা। যতটুক যেখানে আমরা থাকি এই বিভাজনের রাজনীতিকে আমরা প্রতিহত না করতে পারি তাহলে কিন্তু আখেরে সেই পুলওয়ামার মতোই ডিভিডেন্ডটা কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দল তুলে নেবে। আমরা এটা হতে দিতে চাই না। আমরা এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে না ঘটে তার জন্য সর্বতভাবে আমরা চেষ্টা করি। তাহলে আমাদের পলিটিক্যাল ন্যারেটিভটাও কিন্তু অন্তত যারা মনে করি যে প্রকৃত অর্থে আমরা সেকুলার হতে চাই প্রকৃত অর্থে, তাদের কিন্তু এই ন্যারেটিভটাও কিন্তু ওইভাবে পাল্টা তৈরি করতে লাগবে। এই পাল্টা প্রচারের কাজটা কিন্তু সেভাবে দৃঢ়ভাবে করা হচ্ছে না। একদিকে আপনি বলতে চাইছেন একদিকে রাজনৈতিক প্রচারটা রাজনৈতিকভাবে হোক, রাজনৈতিক প্রচার চলুক, কিন্তু পাশাপাশি এই যে সমস্ত এই উগ্রপন্থার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রাষ্ট্র, তার ক্ষমতা আছে, সে নিতেও পারে। এই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ প্রশ্ন, আমাদের এই মুহূর্তে এই যে ল্যাপসগুলি যে রইল, অনেকে যাদের বাড়িতে নিহত হয়েছেন, শুনতে খুব খারাপ লাগছিল, দেখতেও মানে খুব খারাপ লাগছিল, খবর নিতেও খারাপ লাগছিল। তাদের পরিবারের লোকজন যখন বলছেন যে এই জায়গাটায় এলো কী করে, কোনো কি নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল, নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতেই তো আমরা যাই এই পর্যটনের, যেভাবেই হোক পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই জায়গায় এই ল্যাপসেসটা কি মানে দায়িত্বহীনতা বলবেন না একেবারে কর্তব্যহীনতা বলবেন? দায়িত্বহীনতা কর্তব্যহীনতা হচ্ছে আমাদের একটা, যদি আমরা নিরাপদ অবস্থান থেকে যে কথা বলি তাহলে দায়িত্বহীনতা কর্তব্যহীনতা আমরা বলতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি দায়িত্বহীনতা ইচ্ছাকৃত হতে পারে। আমি যে পয়েন্টটা হাইলাইট করতে চাই যে ইচ্ছে করে কি এই জায়গাটা মানে ফাঁকা রাখা হয়েছিল সেদিন, কারণ 2000-এর কাছাকাছি আমি শুনেছি 2000 লোক সেখানে প্রতিদিন সমবেত হন এই জায়গাটাতে, এই সময়টাতে, যেখানে চারপাশে 1.5 কিলোমিটারের মধ্যে বেস ক্যাম্প আছে, পেহেলগাঁও বেস ক্যাম্প আছে, কিছুদিনের মধ্যে অমরনাথ যাত্রা শুরু হবে। ফলে এখানে তো টাইট সিকিউরিটি এমনিতে থাকার কথা। আর যেহেতু এই জায়গাটা একটা মানে তৃণভূমি এবং তার চারপাশটা কিন্তু দুর্গম, এবং অনন্তনাগ থেকে একটা রাস্তা শ্রীনগরের দিকে গেছে, একটা পেহেলগাঁওয়ের দিকে গেছে, একটাই রাস্তা, এবং আপনি বললেন যে সেখানে গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। ফলে সেখানে দুর্গমতাকে ব্যবহার করে এই ধরনের টেরোরিস্ট অ্যাটাক হতেই পারে। এইসব জায়গায় যদি প্রোটেকশন না দেওয়া তাহলে কোথায় প্রোটেকশন দেওয়া হচ্ছে? ফলে প্রোটেকশন দেওয়ার ব্যাপারটা তো একটা রুটিন ব্যাপার ছিল, কিন্তু এই রুটিন ব্যাপারটা সেদিন প্রত্যাহার হলো কেন, বা সেদিন সেখানে গ্যাপ থাকলো কেন? ঠিক ওই পার্টিকুলার সময় যখনই কোনো ঘটনা ঘটে তখন থেকে সেখানে গ্যাপ থাকে। এই গ্যাপটা কেন তৈরি করা হয় ওই সময়? এই প্রশ্নটার উত্তর তো আপামর ভারতবাসী চাইবেই, নাগরিক চাইবে না? নাগরিক এই প্রশ্নটা করতে হবে। নাগরিক এখন মেতে আছে হিন্দু মুসলিম নিয়ে, কিন্তু নাগরিকের তো এই প্রশ্নটা করা উচিত যে নিরাপত্তার ক্ষেত্রে এত গলদ ওই পার্টিকুলার টাইমে কেন থাকে? যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সময় কেন নিরাপত্তায় গলদ থাকে? নিরাপত্তায় গলদ না থাকলে এই ঘটনা ঘটে না। তাহলে পুলওয়ামা হতো না, আজকে এই পেহেলগাঁও হতো না, আমাদের এখানে বসে আলোচনা করতে হতো না। আর ছোটোখাটো যে ঘটনাগুলি এলওসিতে হয়ে থাকছে সেটা তো নিরন্তর হয়ে যাচ্ছে। সেখানে হয়তো সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে সেটা তাদের ব্যাপার, আর্মি পার্সোনালরা স্বরাষ্ট্র দপ্তর থেকে, প্রতিরক্ষা দপ্তর থেকে সেখানে ব্যবস্থাপত্র নেওয়ার ব্যাপার, প্রতিরক্ষামূলক যে ব্যবস্থাটা আছে, সীমান্তে সংঘর্ষ কিভাবে কমানো যায়, এই সংঘর্ষের পিছনে কিন্তু অনেক অর্থনীতি এবং রাজনীতি আছে। এগুলিকে বাদ দিয়ে সংঘর্ষকে আমরা হিসাব করতে পারবো না। এমনি এমনি গুলিগুলা চলে না। গুলিগুলার ক্ষেত্রে এলওসির উপর কন্ট্রোলের মধ্যে দিয়ে আসলে অনেক কিছু ব্যাপার থাকে। যেমন একটা রাস্তা তৈরি হচ্ছে যেখানে চীনের সঙ্গে সরাসরি পাকিস্তানের সংযোগের একটা ব্যাপার আছে, যা এলওসির খুব কাজ দিয়ে যাচ্ছে। সেই জায়গাটা রাস্তা নির্মাণটা যাতে সঠিকভাবে সম্পন্ন হয় তার জন্য কিন্তু এই ধরনের গোলাগুলি কিন্তু চালাচ্ছে। এবং বললাম যে চীন এবং পাকিস্তানের স্বার্থ সম্পৃক্ত আছে সেখানে। ফলে ওই জায়গাতে কিন্তু এই জিনিসটা বোঝার ব্যাপার আছে যে সেখানে কিন্তু অর্থনৈতিক একটা ব্যাপার আছে। যেমন অরুণাচলের সীমান্তে একটা রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাটা তৈরি নিয়ে সেখানে কিন্তু অনেক মানে চাপানোতর চলছে, অনেক ঝামেলা চলছে। এই রাস্তাটা তৈরি হওয়ার সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। এই বাণিজ্যিক সম্পর্কের সঙ্গে বিভিন্ন কর্পোরেট লবির বিভিন্ন সম্পর্কগুলো আছে। যুদ্ধ তো এমনি এমনি হয় না। এই যে গাজা স্ট্রিপকে এখন কি করতে চাইছে, ট্রাম্প চাইছে সেখানে এখন রিসোর্ট বানাবে, রিয়েল এস্টেটের বিজনেস করবে। রিয়েল এস্টেট বিজনেস করে গাজাকে মুক্ত করতে হবে। এখন মানুষ খালি বলছে যে ইসরায়েল গাজাকে মানে ধ্বংস করে দিয়ে মুসলমানদের টাইট দিচ্ছে, কিন্তু এই টাইট দেওয়ার ব্যাপারটা আসতোই না যদি সেখানে যে রিয়েল এস্টেটের জন্য যদি জমি ছেড়ে দেওয়া হতো। তো আসল কথা হচ্ছে অর্থনীতিটা তো মানুষ অত কিছু বোঝে না, অত তলিয়েও দেখে না, রাজনীতিটাও বোঝে না। মানুষ খালি সামাজিক ঘটনাগুলিকে দেখে,
ঘটনাগুলি দেখে তার ইনস্ট্যান্ট তার রিয়াকশনটাতে, ঠিক ওই রিয়াকশনটাই আমরা দেখতে পাই এবং সেটা নিয়েই কিন্তু আমরা আসলে আলোচনা করি। কিন্তু তার পেছনের যে ঘটনা, পর্দার আড়ালে যে ঘটনাগুলি ঘটে সেগুলি কিন্তু আমরা মানে সেভাবে তলিয়ে দেখি না সাধারণ। প্রকাশ্যে যেটা এলো আসলে মানুষই আক্রান্ত হয়ে গেল, কতগুলি শিশু এবং নারী, পুরুষের সংখ্যাই যদিও বেশি। এর ভেতরে ভারতের সেনাবাহিনীর লোক আছে, নৌবাহিনীর লোক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন কর্পোরাল আছেন, যারা নিহত হয়েছেন। প্রত্যেকটা নিহত হওয়ার পরিবারের প্রতি, যারা এই ঘটনায় নিহত হয়েছেন, পরিবারের প্রতি খবরদার কথা নয় পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হচ্ছে এবং এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। এবং অবশ্যই আর যাতে কোনোদিন এরকম কোনো ঘটনা না ঘটে, একটি মানুষের প্রাণ যাতে এভাবে না যায় বেঘরে, তার জন্য সর্বতোভাবে চেষ্টা করার জন্য আমরা দাবি রাখবো রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে। একদম আপনার সঙ্গে আমরাও একমত, আমরা দাবি রাখবো। কারণ ভারতবর্ষের মানুষ নিশ্চিতভাবেই ভোটের মাধ্যমে জিতিয়ে আপনাদের দায়িত্ব দিয়েছে এই দাবিটা রাখার জন্য। আর ব্যর্থতা যদি থাকে স্বীকার করে নিতে হবে যে পারছি না। কারণ মানুষ চায় শান্তিতে সহাবস্থানে থাকতে। একটা জায়গায় গেলাম, শুধু পর্যটনকে সাহায্য করার জন্য গেলাম, ঘটনাটা তা না, জানতেও গেলাম, শিখতেও গেলাম। শিশুটার কি দোষ ছিল? এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখা হয়, জবাব কী হবে? আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।